সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি 2021 সালের পরীক্ষার্থীদের জন্য যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেই অ্যাসাইনমেন্টের শিরোনামটি হলো গতি ও কাজ ক্ষমতা শক্তি, অর্থাৎ তৃতীয় ও চতুর্থ অধ্যায়ের উপর এই অ্যাসাইনমেন্টটি তৈরি করেছে। তোমরা একটা চিত্র লক্ষ্য করছো, এটি হলো অ্যাসাইনমেন্টের মূল বিষয়, অর্থাৎ ভূমি থেকে একটা 75 কেজি ভরের বস্তু 40 মিটার উচ্চতা রয়েছে। এই উদ্দীপকের আলোকে 4টি কোশ্চেন রয়েছে, আর 4টি কোশ্চেনের সমাধান আমরা এখন করব। তো প্রথম কোশ্চেনটি লক্ষ্য করো, 40 মিটার উচ্চতা বস্তুর মোট শক্তি নির্ণয় করো। ভূমি থেকে 40 মিটার উচ্চতায়, অর্থাৎ ঠিক এই পজিশনে, অর্থাৎ এই পজিশনটার নাম আমরা দিলাম এ, ঠিক এই বিন্দুতে বস্তুর মোট শক্তি নির্ণয় করতে হবে। এটার নাম্বার হলো 2। এখন বুঝতে হবে মোট শক্তি রেখে, মোট শক্তি মানে ইকুয়াল টু ইপি প্লাস ইকে, অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি হলো মোট শক্তি। এরপর আসো বিভব শক্তি রাখি, বিভব শক্তি মানে এমজিএস, আর গতিশক্তি হলো এখানে হাফ এম ভি স্কয়ার। অর্থাৎ আমাদের বের করতে হবে এই বিন্দুতে বিভব শক্তি কত এবং এই বিন্দুতে গতিশক্তি কত। এই দুটো যোগ করলে আমি 40 মিটার উচ্চতায় বস্তুর মোট শক্তি নির্ণয় করতে পারবো। 40 মিটার উচ্চতায়, অর্থাৎ এই বিন্দুতে বস্তুর বিভব শক্তি ইপিএ সমান কত এমজিএস। এটা বিভব শক্তির সূত্র। এখানে এমটা কত 75 কেজি, জি এর মান হচ্ছে 9.8 এবং এইচ এর মান এইচটা কত 40 মিটার। তো তুমি এখানে আমাদের মানগুলো লিখতে হবে কি কি দেওয়া আছে। দেওয়া আছে ভর 75 কেজি, জি এর মান দেওয়া আছে 9.8, এটা আমরা জানি মিটার পার সেকেন্ড স্কয়ার। এইচ এর মান দেওয়া আছে 40 মিটার, গুণ করলে হবে 29,400 বিভব শক্তির একক জুল। একইভাবে আমরা বলতে পারি এই বিন্দুতে বস্তুর গতিশক্তি। তো গতিশক্তিটা কি হবে তাহলে ই কে এ হাফ এম ভি স্কয়ার। এখানে কিন্তু এই বিন্দুতে বস্তুর কোনো ব্যাগ নেই, এখানে ব্যাগটা কত 0, তাহলে অতএব যেহেতু ব্যাগ নেই আমরা বলবো হাফ ইন্টু 75, যেহেতু ব্যাগ নেই তাহলে 0, তাহলে রেজাল্ট কত হবে 0। তো যেহেতু বলছে মোট শক্তি, মোট শক্তির একটু আগে বললাম বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টির সমান, তাহলে মোট শক্তি ইকুয়াল টু ইপিএ প্লাস ইকেএ সমান হবে 29,400 প্লাস 0 সমান হবে 29,400 জুল। শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল রাখবা যে দেখো সর্বোচ্চ উচ্চতায় যখন বস্তুটাকে নেওয়া হলো তখন কিন্তু তার হাইট রয়েছে, অর্থাৎ এমজিএস। এখানে হাইটটা হলো ভূমি থেকে এর দূরত্ব, যেহেতু হাইট রয়েছে তার কিন্তু বিভব শক্তি আছে, কিন্তু যেহেতু ব্যাগ নেই সেহেতু তার গতিশক্তি কিন্তু 0। এটা ছাড়াও আমরা বলতে পারি সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বিভব শক্তি থাকে কিন্তু সর্বোচ্চ উচ্চতায় বস্তুর গতিশক্তি থাকে না, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা মোট শক্তি হবে বিভব শক্তির সমান। সেই হিসেবে আমরা যদি গতিশক্তি সমান 0 ডাইরেক্ট লিখতাম সেক্ষেত্রে কিন্তু তোমার হবে। আবার যদি আমরা এভাবে লিখতাম মোট শক্তি যে উল্টো বিভব শক্তি প্লাস গতিশক্তি, তো বিভব শক্তি মানে এমজিএস আর গতিশক্তি তো 0, বিভব শক্তি মানটা তো আমরা বের করলামই, এটাও কিন্তু রেজাল্ট হবে 29,400 জুল। এভাবে করলেও কিন্তু অঙ্কটা হবে। আমরা এই তথ্যটা একটু লিখে রাখতেছি যে এই বিন্দুতে আমরা বিভব শক্তি পেয়েছি ইপিএ সমান কত 29,400 জুল, আর গতিশক্তি আমরা পেলাম 0। এই তথ্যটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, এজন্য আমরা লিখে রাখলাম।
ক্ষয় কোশ্চেনটা হলো 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কী কী রূপে রয়েছে। তো করার সময় কিন্তু বলেছিলাম মোট শক্তি মানে হলো বিভব শক্তি এবং গতিশক্তি, আর বিভব শক্তি মানে হলো mgh এবং গতিশক্তি মানে হলো হাফ m v²। এখানে লক্ষ্য করো বিভব শক্তি এবং গতিশক্তি কাকে বলে। বিভব শক্তি হলো কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে অন্য একটি অবস্থানে নেওয়া হবে, সেক্ষেত্রে বস্তুটির মধ্যে কাজ করার সামর্থ্য অর্জন হবে, আর সেটি হলো বিভব শক্তি। তুমি ধরো বস্তুটি প্রথমে ভূমিতে ছিল, তো যদি বস্তুটা প্রথমে ভূমিতে থাকে তাহলে সেখান থেকে বস্তুটিকে এইচ উচ্চতায় উঠানো হলো। যদি এইচ উচ্চতায় উঠানো হয় ঠিক এই পজিশনে, তাহলে সেক্ষেত্রে তার মধ্যে কাজ করার সামর্থ্য থাকবে। এখন সেটা কি অবস্থা আছে? স্থির অবস্থায়। যেহেতু বস্তুটি স্থির অবস্থা আছে, তাই বস্তুটির মধ্যে যে শক্তি সঞ্চিত থাকবে সেটি হলো বিভব শক্তি। অতএব আমরা এটাকে বলতে পারি বিভব শক্তি এপি। এখন বস্তুটিকে যদি ছেড়ে দাও তাহলে বস্তুটি কি হবে? গতিপ্রাপ্ত হবে। তো গতিপ্রাপ্ত হওয়ার জন্য বস্তুটির মধ্যে কাজ করার সামর্থ্য অর্জন হবে, আর সেটি হলো গতিশক্তি। এটাকে আমরা বললাম গতিশক্তি। কেন? বস্তুর গতিশীল অবস্থা প্রাপ্ত হয়েছে। তাহলে বিভব শক্তি এবং গতিশক্তি বোঝা গেল। অতএব 40 মিটার উচ্চতায় কেন? প্রত্যেকটা পয়েন্টে কিন্তু দুইটা শক্তি রয়েছে, বিভব শক্তি, গতিশক্তি। তুমি যদি এখন এই পয়েন্টটার কথা চিন্তা করো, সেক্ষেত্রেও বিভব শক্তি, গতিশক্তি রয়েছে। এই পয়েন্টে যেমন বিভব শক্তি, গতিশক্তি থাকে, এই পয়েন্টও বিভব শক্তি, গতিশক্তি রয়েছে, এই পয়েন্টও কিন্তু বিভব শক্তি, গতিশক্তি থাকবে। তাহলে এই যে বিভব শক্তিটা হলো mgh এবং গতিশক্তি হলো হাফ m v²। তাহলে বিভব শক্তি কার উপর নির্ভর করে? উচ্চতার উপর। আর গতিশক্তি কার উপর নির্ভর করে? ব্যাগের উপর। এই v² পরিবর্তে আবার লেখা যায় u² প্লাস 2gh। কোথা থেকে পেলাম? পরন্ত বস্তুর সূত্র থেকে পেলাম। পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণগুলোকে আমরা লিখতে পারি v ইকুয়াল u প্লাস জিটি, h ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ gt², এবং লিখতে পারি v² ইকুয়াল u² প্লাস 2gh। ঠিক এখান থেকে লিখেছি v² ইকুয়াল u² প্লাস 2gh। এবার আসে ইউটা কিন্তু আদিবেগ। তাহলে এখানে দেখো সর্বোচ্চ উচ্চতায় আমরা যখন কয়ের কোশ্চেনটা করেছিলাম ভি এর মান 0 ধরেছিলাম। এখন বস্তুটাকে যদি এখান থেকে পড়তে দেওয়া হয় তখন এটা কি হবে? আদিবেগ। তাহলে আদিবেগও কি হবে? 0 হবে। তাহলে যেহেতু আদিবেগ 0, তাহলে আমরা বলতে পারি u² মানে 0² প্লাস 2g, আর এখানে এস। এই এসটা হবে বস্তুর কতটুকু সরণ অতিক্রম করলো, অর্থাৎ এখানে আমরা এটাকে ধরবো এক্স। তাহলে এক্স হলো এই জায়গাটা, এটা হলো এক্স। তাহলে এইচ হলো ভূমি থেকে বস্তুটির দূরত্ব, আর সরণ হলো মানে এক্স হলো একেবারে শীর্ষ থেকে বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করলো, সেটা হলো এক্স। এখানে আমরা লিখতে পারি হাফ m0² মানে 0 2gx। তাহলে এখানে 2 কাটা গেলে থাকে mgx। এটা হলো গতিশক্তি। তাহলে দেখো বিভব শক্তি মানে হলো mgh এবং গতিশক্তি মানে হলো mgx। এই দুইটা জিনিস বোঝার একটা সহজ উপায় হলো mg যেহেতু কমন, তাহলে পার্থক্য হলো h এবং x। এসটা কি? এসটা হলো এই জায়গাটা, এক্সটা কি? এই জায়গাটা। তাহলে যদি তুমি এই পয়েন্টটা চিন্তা করো, তাহলে দেখো এইচ এবং এক্সের যোগফল কিন্তু আবার ঠিক সেই হাইটটি হবে 40 মিটার। যদি এখন তুমি এই পয়েন্টটা চিন্তা করো, ধরো তুমি এই পয়েন্টটা চিন্তা করো, এখানে তাহলে এইচ কোনটা হবে? এটা হবে এইচ। এক্স কোনটা হবে? ঠিক উপরেরটা হবে এক্স। তার মানে এক্স হলো উপরেরটা, এইচ হলো নিচেরটা। সেক্ষেত্রেও দেখো এইচ আর এবং এক্সের যোগফল কিন্তু ঠিক 40। তাহলে অনায়াসে বলতে পারতেছি
যে বিন্দু তুমি কল্পনা করো না কেন প্রত্যেকটা বিন্দুতে বিভব শক্তি রয়েছে, গতিশক্তি রয়েছে, এবং এই বিভব শক্তি গতিশক্তি সমষ্টি কি থাকবে, প্রত্যেক ক্ষেত্রে সমান থাকবে। তাহলে আমি এক বাক্যে বলতে পারি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে বিভব শক্তি এবং গতিশক্তি থাকে, এবং এই বিভব শক্তি গতিশক্তি সমষ্টি নির্দিষ্ট থাকে। এই কারণে পড়ন্ত বস্তুটা শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। এই যে তথ্যগুলো তোমাদের দিলাম, এই তথ্যগুলো তোমাদের গয়ের অঙ্কে কাজে লাগবে। ক্ষয়ের জন্য এত কিছু দরকার নেই, ক্ষয়ের জন্য অল্প 2টা লাইন কথা বললে হবে। কিন্তু ক্ষয়ে বলেছে 40 মিটার উচ্চতা বস্তুর মোট শক্তি কী কী রূপে রয়েছে। শুধু 40 মিটার কেন, আমরা বলতে পারি প্রত্যেকটা পয়েন্টে মোট শক্তি থাকবে এবং প্রত্যেকটা পয়েন্টে বিভব শক্তি গতিশক্তি থাকবে। তাহলে অনায়াসে বলতে পারি 40 মিটার উচ্চতাও বিভব শক্তি গতিশক্তি থাকবে। তবে 40 মিটার উচ্চতায় বিভব শক্তি হবে 29,400 জুল এবং গতিশক্তি হবে 0 জুল। তাহলে তুমি উত্তরটা কীভাবে লাগবা? তুমি লাগবা 40 মিটার উচ্চতায় মোট শক্তি বিভব শক্তি এবং গতিশক্তি রূপে থাকে। প্রথম কথা শেষ। তাহলে এরপরে তুমি বলতে পারো বিভব শক্তি কাকে বলে, গতিশক্তি কাকে বলে, এটাও শেষ। তারপরে তুমি বলতে পারো যে কতে প্রাপ্ত 40 মিটার উচ্চতায় বিভব শক্তি হলো 29,400 জুল এবং গতিশক্তি হলো 0 জুল। তাহলে তুমি ফিনিশিংয়ে লিখতে পারো যে 40 মিটার উচ্চতায় বস্তুর মোট শক্তি হিসেবে বিভব শক্তি এবং গতিশক্তি থাকলেও গতিশক্তি মান 0 থাকে এবং বিভব শক্তির মান থাকে সর্বোচ্চ, অর্থাৎ 40 মিটার উচ্চতায় যে বিভব শক্তি পাওয়া যাবে সেটি মোট শক্তিরূপে থাকবে। গয়ের অঙ্কটা খেয়াল করো, বস্তুটি মুক্তভাবে পথে থাকলে প্রতি 10 মিটার পর পর বস্তুটির সময় বনাম গতিশক্তি এবং সময় বনাম বিভব শক্তি পরিবর্তনের দুটি লেখচিত্র অঙ্কন করো। তাহলে এখানে কিন্তু 2টা অঙ্ক, সময়ের সাপেক্ষে গতিশক্তি বের করতে হবে এবং সময়ের সাপেক্ষে বিভব শক্তি বের করতে হবে, তারপরে 2টি লেখচিত্র অঙ্কন করতে হবে। এটা করার জন্য আমাদের এই তথ্যগুলো কাজে লাগবে, যেটা আমরা একটু আগেই বললাম যে প্রত্যেকটা পয়েন্টে দেখো বিভব শক্তি এবং গতিশক্তি থাকবে, এবং বিভব শক্তি হবে mgh এবং গতিশক্তি হবে mgx। আমরা এই 2টা সূত্র দিয়ে করে ফেলবো একেবারে সিম্পলভাবে। mgx কীভাবে এসেছে সেটা আমরা বুঝিয়ে দিলাম, কিন্তু একটা জিনিস রয়ে গেল, সেটা হলো সময়। তো সময়টা করব আমরা কোন সূত্রে দিয়ে? বিভব শক্তি করবো mgh দিয়ে, এসটা হলো ভূমি থেকে উপর দিক, আর গতিশক্তি করবো আমরা mgx দ্বারা, এখানে এক্সটা হলো উপর থেকে নিচের দিক। এখন আসার সময়, যেমন আমরা এরকম অঙ্ক করলাম 1 সেকেন্ড পর বস্তুটির কতটুকু দূরত্ব অতিক্রম করলো, তাহলে আমরা এই সূত্র দিয়ে করবো এইচ ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এইচ এর মান আমাদের বের করতে বলছে, যেহেতু পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউর মান কত, 0। টি এর মান যাই হোক, এখানে হাফ, জি এর মান 9.8 এবং টি এর মান কত, 1 সেকেন্ড। তাহলে যেটা হবে এটি হলো 1 সেকেন্ড পর বস্তুটির অতিক্রান্ত দূরত্ব। যেহেতু অতিক্রান্ত দূরত্বের মান আমরা জানা আছে, যেহেতু 10 মিটার পর পর, সেক্ষেত্রে সময়টা বের করতে পারি আমরা এই সূত্র দ্বারাই। কিভাবে দেখো, এখানে ইউর মান কত, 0। যেহেতু ইউর মান 0, তাহলে টি এর মান ইউর সাথে গুণ করলে 0 হবে, প্লাস হাফ জি টি স্কোয়ার। এবং এসটা কী হবে, যেহেতু এস কিন্তু এটা, আর অতিক্রমকালে দূরত্ব, তো অতিক্রমকালে দূরত্ব কিন্তু আমরা এখানে এক্স ধরেছি, তাহলে এসটা হবে এক্স। যেহেতু এটা 0, তাহলে 2x, এটাকে আমরা ডাইরেক্ট লিখলাম 2x/g, 2x/g সমান টি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি টি ইকুয়াল টু √2x/g। এটা হলো সময় নির্ণয় করার সূত্র। তাহলে 3টা সূত্র পেয়ে গেলাম। ইপি, যেহেতু আমার বিভব শক্তি দরকার, গতিশক্তি দরকার ইকে, ইকে মানে mgx, এবং সময়টা হলো তাহলে কি এটা, অর্থাৎ টি ইকুয়াল টু √2x/g। এখানে বলা হয়েছে প্রতি 10 মিটার পর পর, অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে 10 মিটার করে বাড়বে।
তাহলে এখান থেকে এই জায়গায় যখন বস্তুটা আসবে তখন তার পয়েন্ট ধরলাম বি। এই জায়গায় আমাদের কী বের করতে হবে? বের করতে হবে গতিশক্তি, বিভব সময়, অর্থাৎ সময় সাপেক্ষে বিভব শক্তি কত হবে, সময় সাপেক্ষে গতিশক্তি কত হবে। আবার যখন 10 মিটার অতিক্রম করে সে বিন্দুতে আসবে সেই জায়গাও কিন্তু আমরা বিভব শক্তি, গতিশক্তি এবং সময় বের করতে হবে। আবার যখন 10 মিটার অতিক্রম করে ডি বিন্দুতে আসবে এই ডি বিন্দুতেও বিভব শক্তি, গতিশক্তি, সময় বের করতে হবে। আবার যখন ডি এর থেকে ভূমিতে আসবে সেই জায়গাও আমরা বিভব শক্তি, গতিশক্তি এবং সময় বের করতে হবে। এই 5টা পয়েন্টে বিভব শক্তি, গতিশক্তি এবং সময় যখন আমরা বের করব তখনই আমরা এই দুটি গ্রাফ অর্থাৎ সময় সাপেক্ষে গতিশক্তির গ্রাফ এবং সময় সাপেক্ষে বিভব শক্তির গ্রাফ আমরা আঁকতে পারবো। তার জন্য 3টা সূত্র, একটা হলো বিভব শক্তির সূত্র mgh, গতিশক্তির সূত্র mgx, কীভাবে আসলো এটা দেখালাম, এবং সময় নির্ণয় করার সূত্রটা হলো √2x/g, কীভাবে আসলো সেটাও দেখালাম। এখানে এইচ এবং এক্সের হিসাবটা দেখো, এইচ তত্ত্বে নিচের থেকে উপর দিক আর এক্স তত্ত্বে উপর থেকে নিচের দিক, এই এক্স তত্ত্বে উপর থেকে নিচের দিক। তাহলে তুমি খুব ইজিলিভাবে গয়ের অঙ্কটা করতে পারবে। তো চলো আমরা গয়ের অঙ্কটা শুরু করি। যেহেতু সময়, গতিশক্তি, বিভব শক্তি এই 3টা বিষয় আমরা বের করব প্রত্যেকটা পয়েন্টে। প্রথম আসে এ বিন্দুতে ইপিএ, এটা আমাদের বের করতে হবে না কারণ আমরা কয়েক থেকে পেয়েছি বিভব শক্তি কত 29,400 জুল এবং গতিশক্তি পেয়েছি আমরা 0 জুল, এটা আমরা ক থেকে পেয়েছি। কিন্তু সময়টা কত হবে? সময়টা 0 সেকেন্ড, কারণ এখান থেকে যাত্রা শুরু হয়েছে। এবার আসো বি বিন্দুতে, অর্থাৎ এর থেকে বিতে যেহেতু কত মিটার দূরত্ব অতিক্রম করেছে 10 মিটার, তাহলে এর থেকে বিতে যখন যাবে তখন তার বিভব শক্তি কত, গতিশক্তি কত এবং সময় কত। ইপিবি বিভব শক্তি হবে mgh, গতিশক্তি হবে mgx, যেটা শুরুতে বললাম যে বিভব শক্তি বের করবে mgh দ্বারা এবং গতিশক্তি বের করবে mgx দ্বারা। কীভাবে mgx এসেছে সেটা একটু আগে আমরা বুঝিয়ে দিয়েছি। এবং সময় হবে √2x/g, এটাও কীভাবে এসেছে এটা আমরা বুঝিয়ে দিয়েছি। এখানে ভরটা কত 75 কেজি, জি এর মান 9.8, এখানেও কত ভরটা 75 কেজি, জি এর মান 9.8, কিন্তু এইচ এবং এক্স, এইচ কোনটা ছিল নিচের থেকে উপরে আর এক্স কোনটা ছিল উপর থেকে নিচে। তাহলে পয়েন্টটা খেয়াল করো কোথায়? বি বিন্দুতে, এই যে পয়েন্টটা বি বিন্দু। তো যখন বি বিন্দু হবে তখন এইচ হবে কিন্তু এই টোটালটা, অর্থাৎ 10, 20, 30, নিচের থেকে ধরতে হবে 10, 20, 30, আর এক্স হবে কি উপর থেকে নিচে অর্থাৎ 10। তাহলে এইচ হবে 30 এবং এক্স হবে 10, যোগ করলে কিন্তু 40। তাহলে গুণ করলে হবে 22,050 জুল আর এটা হবে 7,350 জুল। এবার সময় 2, এক্সের মান কত উপরেরটা কোনটা 10 / 9.8, এটা ক্যালকুলেশন করলে হবে 1.44 সেকেন্ড। তাহলে বিবিন্দুর হিসাব হয়ে গেল। একইভাবে তুমি সি ডি ই আরও কয়টা করতে হবে? 3টা। তাহলে সি বিন্দুতে হবে, এখানে হবে ইপিসি, এখানে হবে ইকেসি, এখানে হবে টিসি। তো সেক্ষেত্রে mgh, এখানে হবে mgx, এখানে হবে √2x/g। তাহলে কোন বিন্দুতে? সি বিন্দুতে। পয়েন্টটা খেয়াল করো, তাহলে কোন বিন্দুতে? সি বিন্দুতে। পয়েন্টটা খেয়াল করো। তো যখন সি বিন্দু হবে তখন এস হবে 20 মিটার এবং এক্সও কিন্তু 20 মিটার। তো যেহেতু এইচ এবং এক্স সমান, এই ঠিক সি পয়েন্টে কিন্তু বিভব শক্তি এবং গতিশক্তি কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। আমরা অঙ্কটা করেই দেখতেছি।
এম এর মান হলো 75, জি এর মান 9.8, এস কিন্তু এখানে 20, 75 9.8 ইন্টু 20, দেখো উচ্চতা এবং অতিক্রান্ত সরণ সমান, সেক্ষেত্রে রেজাল্ট হবে 14,700 জুল, এটা হবে 14,700 জুল। তাহলে কোন পয়েন্টে বিভব শক্তি এবং গতিশক্তি সমান পেলাম? এটা হলো সি পয়েন্টে। এখানে আমরা সময়টা বের করে নিচ্ছি। 2 ইন্টু এক্সের মান তো বুঝতে পারলা, 20/9.8, এটার সময় হবে 2.02 সেকেন্ড। তাহলে সি পয়েন্টে আমরা কি পেলাম? সি পয়েন্টে বিভব শক্তি এবং গতিশক্তি কি পেলাম? সমান পেলাম। কত পেলাম আমরা? 14,700 জুল। আর সময়টা কি পেলাম আমরা? সময়টা পেলাম 2.02 সেকেন্ড। একইভাবে আমরা বি পয়েন্টে কত পেয়েছিলাম? এটাও লিখে ফেলি। ইপিবি অর্থাৎ বিভব শক্তি পেয়েছিলাম 22,050 জুল এবং গতিশক্তি পেয়েছিলাম আমরা 7,350 জুল এবং সময় পেয়েছিলাম আমরা 1.44 সেকেন্ড। এবার আমরা ডি পয়েন্টের হিসাবটা করি। তাহলে ডি বিন্দুতে বিভব শক্তি ইপিডি হবে এমজিএস, ইকেডি হবে এমজিএক্স, টিডি, এই তিনটা আমরা বের করব। তাহলে এখানে উচ্চতা এবং সরণ চেঞ্জ হবে। এবার ডি পয়েন্টের হিসাবটা দেখো। যখন ডি পয়েন্ট হবে তখন উচ্চতা কিন্তু 10, উচ্চতা যখন 10 তখন কিন্তু দেখো অতিক্রান্ত সরণ 10 10 10 অর্থাৎ 30, তখন কিন্তু এক্সের মান হবে 30, যোগ করলে কিন্তু আবার সেই 40। তাহলে এখানে দেখো এটার গুণ করলে কত হবে? এটা গুণ করলে হবে 7,350 জুল এবং এটা গুণ করলে হবে 22,050 জুল। অর্থাৎ এটার বিপরীত, এখানে বিভব শক্তি ছিল 22,050, এখানে আমরা গতিশক্তি পেলাম 22,050, এখানে গতিশক্তি পেলাম 7,350, এখানে বিভব শক্তি পেলাম আমরা 7,350 জুল। তাহলে এখানে সময়টা বের করে এক্সের মানটা কত ছিল? এক্সের মান 30, তাহলে এখানে হবে 2.47 সেকেন্ড। এবার আমরা এই বিন্দুতে হিসাবটা করি। এই বিন্দুতে ইপি এমজিএস, ইকে ই হবে এমজিএক্স এবং টাইম হবে টিই হবে √2x/g। তাহলে দেখো এখানে 75 ইন্টু 9.8, এখানেও 75 ইন্টু 9.8, কিন্তু এখন এস যখন ই বিন্দু হবে তখন তার এস কিন্তু আর নাই। এস আছে দেখো তো? নাই। তাহলে 0, কিন্তু এক্স আছে, এক্স হবে তাহলে 10 20 30 40 অর্থাৎ 40। তাহলে দেখো ঠিক সেমভাবে, অর্থাৎ ই আর এ কিন্তু পরস্পর বিপরীত হয়ে গেল। এখানে ইপি এ কত ছিল? 29,400, এখানে হবে ই কে ই হবে 29,400 জুল, আর এটা হবে তাহলে কত? 0। দেখো এখানে ই পি ই পেলাম আমরা 0, কারণ উচ্চতা নেই, এবং ই কে ই এটা হবে 29,400 জুল। তো এবার আসো সময়টা, আমরা সময়টা বের করে নিচ্ছি। তো সময়টা কত হবে? এক্সের মান কিন্তু 40, অর্থাৎ 2 ইন্টু 40/9.8, এটা হিসাব করলে হবে 2.85 সেকেন্ড। তাহলে এখানে টাইমটা পেয়ে গেলাম 2.85 সেকেন্ড। তাই আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শুরুতে তার টাইম ছিল কত? 0, এটা কিন্তু আমরা লিখে ফেলতে পারি। শুরুতে টাইম ছিল 0, তারপরে টাইম কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, অর্থাৎ 10 মিটার পর পর টাইম বাড়তেছে 1.44 2.02, এই জায়গার টাইমটা দেখো
এই জায়গার টাইমটা হবে ডি, অর্থাৎ ডি পয়েন্টের টাইমটা ছিল কত 2.47 সেকেন্ড, অর্থাৎ টাইম বাড়তেছে। এবং টিই সেক্ষেত্রে টাইম হলো 2.85 সেকেন্ড, অর্থাৎ আস্তে আস্তে করে টাইম বাড়তেছে। তো এখানে একটা কথা বলতে পারি যে বস্তুটি মাটিতে পড়তে অর্থাৎ ভূমিতে পড়তে টোটাল টাইম লাগবে 2.85 সেকেন্ড। এখন খেয়াল করো যে বিভব শক্তি কিন্তু আস্তে আস্তে কমতেছে দেখো, কিন্তু গতিশক্তি কিন্তু বাড়তেছে, অর্থাৎ 0, 7,350, 14,700, 22,050, 29,400, অর্থাৎ বিভব শক্তি কমতেছে কিন্তু গতিশক্তি বাড়তেছে। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখলাম যে মোট শক্তি কী হলো, সমান হলো। এখানে দেখো মোট শক্তি 29,400 জুল, তাহলে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমরা বলতে পারি মোট শক্তি 29,400 জুল। আমাদের কিন্তু সেটা চাই না, তাহলে আমাদের কী চেয়েছে, চেয়েছে সময় সাপেক্ষে বিভব শক্তির হিসাব এবং সময় সাপেক্ষে গতিশক্তির হিসাব। তাহলে আমরা দেখলাম যে যখন সময় শূন্য তখন বিভব শক্তি কত, গতিশক্তি কত। যখন সময় 1.44 সেকেন্ড তখন বিভব শক্তি গতিশক্তি কত। যখন সময় 2.02 সেকেন্ড তখন বিভব শক্তি গতিশক্তি কত, সেক্ষেত্রে কিন্তু সমান। যখন সময় 2.47 সেকেন্ড তখন বিভব শক্তি গতিশক্তি কত। যখন 2.85 সেকেন্ড তখন বিভব শক্তি গতিশক্তি কত, সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের গ্রাফটা বের করতে হবে। তবে গ্রাফ কিন্তু দুইটা আঁকতে হবে। আমরা কোন সময়ে কত গতিশক্তি এবং বিভব শক্তি তা আমরা বের করেছি। যখন সময় শূন্য তখন বিভব শক্তি 29,400 জুল, গতিশক্তি শূন্য, অর্থাৎ সময় যখন বাড়তেছে তখন বিভব শক্তি দেখো কমতেছে এবং গতিশক্তি বাড়তেছে। অর্থাৎ কোন সময়ে কত বিভব শক্তি এবং কত গতিশক্তি তা আমরা একটা ছকে দেখিয়েছি। তোমরা চলো দুইটা ছক দেখালো কোনো আপত্তি নেই, দুইটা ছক দেখানোটাই বেটার হবে। কিন্তু লেখাচিত্র আঁকতে বলছে দুইটা, এই যে দেখো দুইটি লেখাচিত্র। এই যে পরিবর্তনটা হয়েছে সময় সাপেক্ষে বিভব শক্তিরা কীভাবে পরিবর্তিত হয়েছে সেটার জন্য একটা গ্রাফ, এবং সময় সাপেক্ষে গতিশক্তি কীভাবে পরিবর্তিত হয়েছে সেটার জন্য আরেকটা গ্রাফ। এই দুইটা গ্রাফ কিন্তু দেখাতে হবে। তাই এই জন্য তোমরা চারটা দুইটা দেখানোটাই বেটার হবে। সময় সাপেক্ষে বিভব শক্তির একটা ছক এবং সময় সাপেক্ষে গতিশক্তির আর একটা ছক। তো আমরা এখন দেখো একটা স্কেল তৈরি করতে হবে এই গ্রাফটা আঁকার জন্য, এবং এই গ্রাফটা কিন্তু গ্রাফ পেপারে একবার স্কেলটা দেখো এক্স অক্ষ বরাবর আমরা কিন্তু সময় ধরেছি এবং ওয়াই অক্ষ বরাবর বিভব শক্তি গতিশক্তি ধরেছি। তো এক্স অক্ষ বরাবর tan গড় সমান 1 একক, তাহলে এক্স অক্ষে কে রয়েছে সেকেন্ড, তাহলে tan গড় সমান কত 1 সেকেন্ড। এই ব্যাপারটা একটু বুঝা দিচ্ছি। দেখো এখানে গড় করা 10টা, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই 10টা ক্ষুদ্র বর্গ ঘর এটা সমান কত ধরবা 1 সেকেন্ড। এবং ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান 1000 একক। এই যে একটা ঘর, এই একটা ঘরকে আমরা কত ধরবো 1000 একক। একক মানে কি জুল, বিভব শক্তির একক জুল, গতিশক্তির একক জুল। প্রথম গ্রাফটি যখন তুমি আঁকবা তখন সময় সাপেক্ষে বিভব শক্তির হিসাবটা করো। তো দেখো যখন তোমার সময় শূন্য তখন তোমার বিভব শক্তি ছিল 29,400। এই যে যখন সময় শূন্য তখন তোমার বিভব শক্তি হলো 29,400। তাহলে এখানে আমরা ধরলাম এই পয়েন্টটাকে 30,000, তাহলে এখানে বলছে 29,400। তো 400টাকে আগে বুঝো। তো আমরা জানি এক ঘর কত 1000, তাহলে অর্ধেকটা কত হবে 500, তার চেয়ে একটু কম হবে না 400। তো যদি এটা 400 হয়, এটা যদি আমরা 30,000 বলি তাহলে এটা কত হবে 29,000। তাহলে 29,400 ঠিক একটু উপরে যাবে, অর্থাৎ এই পয়েন্ট থেকে একটু উপরে যাবে। এখানে ক্ষুদ্র ঘরটার এর তলদেশটা হবে 29,000, তাহলে একটু উপরে হবে 29,400। কোন সময় 0 সেকেন্ডে 1.44 সেকেন্ডে বিভব শক্তি 22,050। তাই এটা তো 1, তা 0.44 মানে কি একের অর্ধেক, প্রায় অর্ধেক। তো এখানে দেখো যদি 10 ঘর সমান 1 হয় তাহলে এটা কত 10 20 30 40 50 60 70 80 90 100। তাহলে দেখো 10 যেহেতু 44, 10 20 30 40 44টা তাহলে কী হবে ঠিক মিডল পজিশন, অর্থাৎ এখানে 1 2 3 4 4.5 ঘর যেতে হবে। তাহলে অর্ধেকের চেয়ে একটু কম, তাহলে এই যে অর্ধেকের চেয়ে একটু কম, অর্থাৎ 4.5 ঘরে যেতে হবে। এটা হবে 1.44 সেকেন্ড। সেই সময়
বিভব শক্তিটা হবে 22,050। তা 22,050টা কত হয় দেখো, এটা হলো 20,000, এই যে এটা হলো 20,000, এরপরে আরেক ঘর যখন যাবে 21,000, আরেক ঘর যখন যাবে 22,000, তার মানে 22,000 পয়েন্টটা ঠিক আমরা ধরে নিলাম এই জায়গাটা। এরপর আসো 2.02 সেকেন্ড, এই যে 2.02 মানে প্রায় 2, তাহলে এই একটু স্লাইড চেঞ্জ হবে, আমরা 2 সেকেন্ডে ধরে নিলাম। এই জায়গায় 14,700, তাহলে এই জায়গায় হবে 14,700, এই যে 10,000, এই যে 10,000, তারপর কত 14,000, এক ঘর গেলে 11,000, দুই ঘর গেলে 12,000, 13,000, 14,000, 14,700। 700 মানে কি তা, ওই যে একটা ঘরের অর্ধেকের চেয়ে একটু বেশি, 4.5 ঘর, প্রায় 4.5 ঘর যেতে হবে, অর্থাৎ 10,000 ঘরের পরে আরও 4.5 ঘর যেতে হবে। তারপরে 2.47 সেকেন্ডে 7,350, 2.47, তাহলে 0.4, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, প্রায় কিন্তু 5 ঘর না, তার চেয়ে একটু কম হয়, তাহলে 2.47, তাহলে এটাও কিন্তু প্রায় মিডল পজিশন, 2.47টা মিডল পজিশনে। তবে এখানে দেখো কত 7,350, তাহলে তুমি এক ঘর যখন যাবে 1,000, তাহলে 7 ঘর যাবে, 7 ঘর যাওয়ার পর 7,350টা কিন্তু এক ঘর পুরো পায় না, অর্ধেকের চেয়েও কম। তাহলে এই হলো তোমার পজিশনটা। এবার এটা 1.85 হবে না, এটা হবে 2.85, এটা 2.85, অর্থাৎ 85 থেকে 8.5 ঘর, মানে 2 অতিক্রম করার পরও আরও 8.5 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তো এই যে 8 ঘর অতিক্রম করার পরও আরও এতটুকু আসবে, তার মানে 1.5 ঘর ডিফারেন্স থাকবে এই জায়গায়। এই জায়গায় আমরা পেলাম পয়েন্টটা, সেই জায়গায় দেখা যাচ্ছে যে বিভব শক্তির মান কত, 0। তাহলে দেখো গ্রাফের চেহারাটা তাহলে কেমন হবে, ঠিক একটু বক্র আকার হয়ে যাবে, অর্থাৎ এমন হয়ে যাবে। তার মানে পয়েন্টটা তো আমরা আনুমানিকভাবে দিয়েছি, তাহলে এই পয়েন্ট হবে এখানে, আর এই পয়েন্ট হবে কোথায়, তাহলে এফ জায়গায়। তাহলে দেখো আর এই পয়েন্ট হবে এই জায়গা, অর্থাৎ এই পয়েন্টগুলো ঠিক এইভাবেই হবে। তাহলে 1, 2, 3, 4, 5টা পয়েন্টের মাধ্যমে আমরা গ্রাফটা পেয়ে যাব, এবং সময় সাপেক্ষে বিভব শক্তির গ্রাফটা হবে এমন। একইভাবে সময় সাপেক্ষে গতিশক্তির গ্রাফটা দেখো, যখন সময় 0 তখন গতিশক্তি 0। তা আমরা এখানে 3টা পয়েন্ট নিয়ে নিই, একটা 1, একটা 2, একটা 3। তো 1, 2, 3, 1.44 সেকেন্ডে গতিশক্তি আমরা পেলাম 7,350, অর্থাৎ 1.44টা কোনটা হবে, এই যে দেখো 1.44টা এই পজিশনটা হবে। এখানে গতিশক্তি কত, 7,350, মানে 7,350, ওই যে দেখো মানে 7 ঘর অতিক্রম করবে, তারপর একটু বেশি আমরা ধরে নিলাম এখানে 7,350। তারপর দেখো 2.02, অর্থাৎ 2 সেকেন্ডে 14,700 আমরা পেলাম, এই যে 14,700, তাহলে আমরা ধরে নিলাম পয়েন্টটা এমন হবে, মানে এটা দেখো বাড়তেছে। তারপরে দেখো 2.47 সেকেন্ডে, অর্থাৎ 2.47 প্রায় মিডল পজিশন হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি 22,050, অর্থাৎ 20,000 অতিক্রম করার পর 22,050। আর আরটা হলো 2.85 সেকেন্ডে, এখানে দেখো এটা হবে প্রায় 29,400, অর্থাৎ এই জায়গায় একটু কম থাকবে এই জায়গায়। তাহলে আমরা গ্রাফটা কেমন হয় একটু দেখি, গ্রাফটা হবে এভাবে, অর্থাৎ 1টা পয়েন্ট, 2টা পয়েন্ট, 3টা পয়েন্ট, 4টা পয়েন্ট, 5টা পয়েন্ট। তাহলে এই গ্রাফটা উপর থেকে নিচের দিকে নেমেছে, এই গ্রাফটা নিচের থেকে উপর দিকে চলে গেছে, অর্থাৎ বিভব শক্তি কমার সাথে সাথে গতিশক্তি বৃদ্ধি পেতে থাকবে। সর্বশেষ কোশ্চেনটা লক্ষ্য করো, লেখচিত্র থেকে কত উচ্চতায় বা কোন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তি সমান। এখানে দেখো বিভব শক্তি এবং গতিশক্তি সমান, তো কত উচ্চতা দেখো তো, বিভব শক্তি গতিশক্তি সমান 20 মিটার উচ্চতা। ওকে, সেটা মোট উচ্চতার কত অংশ, মোট উচ্চতা কত, 40 মিটার, কিন্তু বলেছে লেখচিত্রের সাপেক্ষে। তা আমরা এটা হলো সময় সাপেক্ষে বিভব শক্তির গ্রাফ কালোটা, আর সময় সাপেক্ষে গতিশক্তির গ্রাফ হলো উপরেরটা। তো সময় এবং শক্তির মানগুলো কিভাবে লিখেছে তোমরা দেখেছো। এখানে দেখো যখন সময়টা 0 তখন বিভব শক্তির মান সর্বোচ্চ, গতিশক্তির মান সর্বনিম্ন অর্থাৎ 0।
কিন্তু সময় বাড়ার সাথে সাথে বিভব শক্তি কমতেছে, কিন্তু গতিশক্তি কিন্তু বাড়তেছে। তাহলে ঠিক এই জায়গায় কিন্তু এই যে পয়েন্টটা খেয়াল করো, যে এই পয়েন্টে কিন্তু বিভব শক্তি এবং গতিশক্তি কে গেল, সমান হয়ে গেল। কত সময়? 2.02 সেকেন্ডে। এই যে দেখো 2.02 সেকেন্ডে সে মানটা কত? ইপি এবং ইকে মানটা হলো 14,700 জুল। কিন্তু প্রশ্ন বলছে কত উচ্চতায়। এটা কত উচ্চতা ছিল দেখো তো, 20 মিটার উচ্চতায় ছিল। তাহলে আমরা লিখতে পারি কথাটা যে লেখচিত্র থেকে দেখা যায় 2.02 সেকেন্ড সময়ে, অর্থাৎ 20 মিটার উচ্চতায় ইপি এবং ইকে সমান, এবং সেটা হলো 14,700 জুল। তাহলে একটা উত্তর পেয়ে গেলাম কত উচ্চতায়? 20 মিটার উচ্চতায়। আরেকটা বলেছে মোট উচ্চতা। তো মোট উচ্চতা হলো এখানে 40 মিটার। তো যেহেতু দুইটা উচ্চতা, আমরা এই উচ্চতাকে ধরলাম H1 এবং এই উচ্চতাকে আমরা ধরি H2। তাহলে বলেছে কত অংশ। সুতরাং আমরা বলতে পারি H1/H2। তো H1 হলো এখানে কত? 20, আর H2 কত? 40। কত হলো? হাফ। এখানে H1 হবে হাফ H2, অর্থাৎ H2 অর্ধেক। তাহলে H1টা কি? H1টা কিন্তু এটা, অর্থাৎ যে উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান। কত মিটার উচ্চতায়? 20 মিটার উচ্চতায়। আর H2টা কি? এটা হলো H2, 40 মিটার। বিভব শক্তি এবং গতিশক্তি সমান যে উচ্চতায়, সেটা কত? H1। সেটা মোট উচ্চতা কত? H2, তার কত? অর্ধেক। তাহলে আমরা বলতে পারি সেটা মানে কি, যে উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি সমান, সেটা মোট উচ্চতার অর্ধেক। তাহলে দুইটা উত্তর। একটা হলো কত মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান, 20 মিটার উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি সমান। অর্থাৎ দেখো, এতে 20 মিটার উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি সমান। তারপরে কি বলছে, যে উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান, সেটা কত? H1। মোট উচ্চতা কত? H2, তার কত? অর্ধেক। এ হলো পদার্থবিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট 3-এর সমাধান। প্রথমে তোমরা বুঝবে, তারপরে অ্যাসাইনমেন্ট খাতা সুন্দর করে লিখবে। এটা টোটাল মার্ক হলো 10। তাহলে আশা করি 10-এ তোমরা 10 পেয়ে যাবে। আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আমরা নেক্সট ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।